সবসময় আমরা ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয় অথরিটির কাছেও আমরা জোর দাবি জানিয়েছি যে অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করতে হবে। সুতরাং যখন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন আমরা অ্যানাউন্স করব আমাদের পার্টিসিপেটটা কেমন হবে, আমরা কিভাবে প্যানেল দিচ্ছি এবং আমাদের কার্যক্রমটা কেমন হবে, তখন আমরা বিস্তারিত জানাবো। আমাদের বিশ্বাসটা হচ্ছে পৃথিবীর সবথেকে ধোঁকার বস্তু হচ্ছে ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। ইসলাম প্রতিষ্ঠা এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর ইহুদি নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থায় বর্তমান কাঠামোর এই প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণ এটা আমাদের কৌশল, এটা কোনো লক্ষ্য নয়, কোনো আদর্শ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশীয় প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত যদি জানতে চাও নামক বিশেষ আয়োজন থেকে। পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ আব্দুর রহমান। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্নধর্মী। আজকে আমরা জানতে পারবো দিন কায়েমের প্রত্যয়দীপ্ত কাফেলা, মেধাবীদের আস্থার সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আইডিওলজি, এর স্ট্রাকচার, ফিউচার প্ল্যানিং, সমালোচনার জবাব এবং ডাকসু নির্বাচন সহ নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যেই আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসে জমা হয়েছে। তন্মধ্যে সময় উপযোগী এবং কিছু বাছাইকৃত প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আজকে আমাদের প্রশ্নের উত্তর প্রদান করবেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ পরবর্তী সময় নতুন বাংলাদেশ আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা জানতে চাই। ধন্যবাদ খুব সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য। ঈদ পরবর্তী নতুন বাংলাদেশে বেশ ভালোই লাগছে, যদিও একটি কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি অ্যান্ড অনেক প্রতিকূলতা আসছে, অনেক চ্যালেঞ্জিং আমরা মোকাবেলা করছি। বাট বিগত 15 বছর আমরা যে সিচুয়েশন ফেস করেছি, যে পরিস্থিতি আমরা দেখেছি, তার থেকে তো বেটার। সো এখন খুব ভালোই লাগছে। মোহতারাম, আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসই বা আমরা কেন করব এবং অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় এর বিশেষত্বটা যদি একটু বলতেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রশিক্ষণ ভিত্তিক যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটা যতটা না পলিটিক্যাল অর্গানাইজেশন, রাজনৈতিক সংগঠন, এর থেকেও এটি সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল, সামাজিক এবং শিক্ষামূলক সংগঠন। আমরা আমাদের সংগঠনের একটা ডেফিনেশন বা পরিচয় দিয়ে থাকি। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হলো আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতি বৃহৎ পরিসরের উন্নত একটি নন ক্যাম্পাস ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এখন হয়তো আমাদের প্রশ্ন জাগবে যে আসলে বাংলাদেশ এতগুলো দল, এর মধ্য থেকে আমি কেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে চয়েস করব? তো এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেটিক কান্ট্রি। সুতরাং এখানে বহুদল থাকবে, বহুমত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হয়তো আমাদের কাছে খারাপ লাগার বিষয় হচ্ছে আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি, আমরা যারা ইসলামিক আইডিওলজির কথা বলি, তাদের মধ্যে এত বিভেদ কেন? আমার কাছে মনে হয় ইসলামী সংগঠনগুলোর বৈচিত্র্য, মত ভিন্নতা এবং কৌশলগত যে ভিন্নতা রয়েছে, এগুলোকে আমরা বিভাজনের দৃষ্টিতে চিন্তা না করে বরং এগুলোকে আমরা উম্মার জাগরণের বহুমুখী প্রচেষ্টার প্রতিচ্ছবি হিসেবে আমরা বিশ্লেষণ করতে পারি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন গ্রন্থে বলেছেন, আল ইখতিলাফ ফিল আহকামিল ফারঈয়াতি লাইসা মিম্মা ইউযাম্মু বাল হুয়া মিন নি'মাতিল্লাহি আলা হাযিহিল উম্মাহ। অর্থাৎ এই মতানৈক্যটা যদি আদর্শগত বিষয় বা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট না হয়ে কৌশলগত ভিন্নতা হয়, তাহলে এটি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। সুতরাং বাংলাদেশে আজকে যতগুলো ইসলামী সংগঠন রয়েছে তারা সবাই এই ব্যাপারে একমত যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। পার্থক্যটা এখানে যে পথ কি হবে, পদ্ধতি কি হবে, এই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতে পারে। সুতরাং আমরা বিভক্ত নই, বরং একই বাগানের বিভিন্ন ফুল যা উম্মাহকে সুরভিত করে তুলি, তাদেরকে সুঘ্রাণ দিয়ে থাকি। আর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটি গতানুগতিক ছাত্র সংগঠনগুলোর ভিড়ে নতুন আরেকটি সংগঠনের নাম বা নতুন আরেকটি ব্যানার সংযোজন করার জন্য জন্ম নেয়নি। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে অন্তর্ভুক্তির অর্থ শুধুমাত্র রাজনীতিতে পার্টিসিপেট বা শুধুমাত্র রাজনীতিতে অংশগ্রহণ নয়, বরং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে অন্তর্ভুক্তির অর্থ আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজের জন্য নিজেকে যোগ্য, দক্ষ, প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা, কর্মী হিসেবে গড়ে তোলা।
জি, অনেক অনেক ধন্যবাদ কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান ভিত্তিক উত্তর তুলে ধরার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব মুহতারামের কাছে। আমরা জানি প্রত্যেক ছাত্র সংগঠনে একটা মেইন লক্ষ্য থাকে বা একটা ফিউচার প্ল্যান থাকে, তো সেই জায়গায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মেইন লক্ষ্যটা কি এবং আদর্শিক ভিত্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের লক্ষ্য হচ্ছে এলাই কালিমতুল্লাহ তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করা। এই দ্বীন বিজয় করার মাধ্যমে রেজায়ে মাওলা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। আর আদর্শিক ভিত্তি হচ্ছে কোরআন সুন্নাহ এবং সময়ের সর্বাধুনিক কৌশল গ্রহণ করা। আর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ফিউচার প্ল্যানিং বা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে একদল যোগ্য, দক্ষ, প্রশিক্ষিত, প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিনিধিত্বশীল এমন ছাত্র নেতৃত্ব তৈরি করা যারা উম্মাকে খেলাফতের স্বপ্ন দেখাবে, যারা হারিয়ে যাওয়া খেলাফতকে পুনরুদ্ধারের জন্য প্রাণান্তকর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। সুতরাং এমন নেতৃত্ব তৈরি করার জন্যই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস অবিরাম কাজ করে যাচ্ছে। মোহতারাম, অনেকের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, অনেকে মনে করেন যে ছাত্র মজলিস শুধু কওমি শিক্ষার্থীদের সংগঠন। তো সাধারণ স্কুল, কলেজ বা ভার্সিটির শিক্ষার্থীদের জন্য আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা? এটি আসলে পুরোপুরি বাস্তবসম্মত নয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটি সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল একটি ছাত্র সংগঠন, একটি যৌথ প্ল্যাটফর্ম। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মনে করে যে সকল শিক্ষার্থীরা ইসলামকে ধারণ করে, ইসলামী খেলাফতকে যারা স্বপ্নে লালন করে, তাদেরকে আমাদের আঙ্গিনায় স্বাগতম। আমরা স্কুল, কলেজ, ভার্সিটি ছাত্রসহ যারা রয়েছে তাদের জন্য রয়েছে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ প্ল্যানিং। এজন্য আমাদের একটি উইংও গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটিতে এ নিয়ে আলাদা একটি বিভাগ রয়েছে, আলাদা দায়িত্বশীল নিয়োজিত রয়েছে। সুতরাং স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সহ সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন হাতে হাত রাখি, জুলুমের কালো রাত ঘুচিয়ে ফিরিয়ে আনি সোনালী রাঙ্গা প্রভাত। জি, ধন্যবাদ মোহতারাম বাস্তবভিত্তিক উত্তর তুলে ধরার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে মাঠ পর্যায়ে দুর্বলতা রয়েছে, অর্থাৎ প্রান্তিক পর্যায়ে তৎপরতা কম দেখা যায়, তো সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সকল জেলায় তার কার্যক্রম পরিচালনা করে আসছে। আসলে ছাত্র সমাজের ভিতর আমাদের প্রতি যে পপুলারিটি, যে জনপ্রিয়তা এবং আস্থা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা বিলিভ করি, বিশ্বাস করি যে আমরা সকল জেলায় সমানতালেই কাজ করে যেতে পারবো। কিন্তু আসলে আমাদের যে শাখা গঠন, এটার যে একটা সিস্টেম, থানা কমিটি বা জেলা কমিটি গঠন করা, এটা কিছুটা ডিফিকাল্ট এবং এই ক্ষেত্রে কিছু পর্যায়ক্রম পার হয়ে আমাদের সে পর্যায়ে উপনীত হতে হয়। একজন শিক্ষার্থী প্রাথমিক সদস্য ফরম পূরণ করার পরেই আমরা তাকে নিয়ে কোনো কমিটি গঠন করি না, বরং সেই শিক্ষার্থী সদস্য ফরম পূরণ করার পরে তাকে যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি, সিলেবাস অনুযায়ী বই পড়িয়ে থাকি। এরপর যখন সেই কর্মীগুলো নিবেদিত প্রাণ যোগ্য ব্যক্তি হবে, তখন তাদেরকে নিয়ে শাখা গঠন করা হয়ে থাকে। তো এই লং প্রসেসের মধ্য দিয়ে প্রান্তিক পর্যায়ে থেকে হয়তো দায়িত্বশীল কিছু কম উঠে আসছে, বাকি প্রান্তিক পর্যায়ে আমাদের কাজ চলছে, হয়তো শাখা গঠন কিছুটা ধীর। এজন্য আমরা আশাবাদী, যদি আমরা ভালোভাবে মেহনত করতে পারি, চেষ্টা করতে পারি, তাহলে প্রান্তিক পর্যায়ে থেকেও দায়িত্বশীলও উঠে আসবে এবং মজবুত একটি শাখা আমরা সকলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা আরও একটি বিষয়ে সমালোচনা দেখি, অর্থাৎ মিডিয়া সেল বা সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে থাকার সমালোচনা আছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে নিয়ে। তো মিডিয়া প্রচারে প্রোগ্রেসিভ করার ব্যাপারে কতটুকু ভাবছেন এবং নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? এখানে আসলে একটি কথা না বললেই না, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার জনশক্তিদেরকে আত্মপ্রচারে অনুৎসাহিত করে। এজন্য শুরু থেকে আমাদের কাফেলায় এই কথা চর্চা ছিল যে আত্মপ্রদর্শনীর সময় আমরা পিছিয়ে থাকবো, ত্যাগের সময় থাকবো সকলের আগে। আমরা এমন একটি কাফেলা গড়তে চাই, মিছিলে যখন বুলেটের আঘাত আসবে তখন সেই বুকটা যেন সবার আগে আমার হয়। আমরা এমন একটি কাফেলা গড়তে চাই যারা ত্যাগের সময়, শাহাদাতের সময়, ঝুঁকির সময় সামনের কাতারে থাকবে, কিন্তু যখন ক্যামেরার ক্লিকবাজি চলবে তখন তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আবার আমার কথার অর্থ এটা নয় যে আমাদের কোনো প্রোগ্রাম প্রচারই করা যাবে না। অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম প্রচার করতে হবে এবং গুরুত্ব দিয়ে আমরা প্রচার করছি। এবং প্রচার করতে গিয়ে যদি কেউ সামনে চলে আসে, কেউ ফেসে আসে, অবশ্যই আসবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো এই প্রচারের জন্য, নিজে ফেসে আসার জন্য, সামনে আসার জন্য, আত্মপ্রদর্শনীর জন্য প্রত্যেকটা প্রোগ্রাম ম্যানেজ করা, প্রত্যেকটা প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করা এবং সেই প্রোগ্রামগুলোতে আত্মপ্রদর্শনীর জন্য হুমড়ি খেয়ে পড়া, এটা অবশ্যই দূষণীয়। এখন আসি মূল প্রশ্নে, যেমনটা আপনি জানতে চেয়েছেন যে মিডিয়ার দুর্বলতা কাটিয়ে উঠতে আমাদের পদক্ষেপগুলো কি। আমরা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি
এবং মিডিয়ার দুর্বলতা কাটিয়ে উঠতে প্রাথমিকভাবে আমরা বিকেসিএম নেটওয়ার্ক করেছি এবং সেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড, ভিডিও, গ্রাফিক্স এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো সেখানে আমরা নিয়মিত প্রচার করে থাকি এবং মিডিয়া উইং গঠন করে সেই মিডিয়া উইংয়ের মাধ্যমে কিছু কাজ চলমান রয়েছে, যেমন একটি অনলাইন পত্রিকা সহ আরও কিছু কাজ, গুরুত্বপূর্ণ আরও কিছু কাজ চলমান রয়েছে যেগুলো যথাসময়ে প্রকাশ হবে ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা অনেক সময় দেখি যে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত যে কাদা ছড়াছড়ি, এই বিষয়ে আপনাদের কর্মকর্তা কি? আসলে খুবই দুঃখজনক বিষয়, অনলাইনে যে কাদা ছোড়াছুড়ি হয়, আমরা এটার ঘোর বিরোধী। এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অবস্থান অত্যন্ত ভারসাম্যপূর্ণ। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার জনশক্তির ফেসবুক অ্যাক্টিভিটি এবং অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিটি এটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে এবং কোনো জনশক্তি থেকে যদি অনিয়ন্ত্রিত কাদা ছোড়াছুড়ি হয় এবং সোশ্যাল অ্যাক্টিভিজমের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, এগুলোকে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি এবং দায়িত্বশীলতার জায়গা থেকে কঠোরভাবে সতর্ক করি। জি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস একটা নিউট্রাল পয়েন্টে আছে। অবশ্যই। জি, ধন্যবাদ মোহতারাম, সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি হয়তো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ডাকসু নির্বাচন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এবং আপনাদের কেন্দ্রীয় পরিকল্পনাটা কি? জি, আপনি খুবই সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আমরা ইতিপূর্বে দেখেছি যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসে তারা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোকে এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং কালো টাকার প্রভাব দেখিয়ে এবং পেশি শক্তির প্রভাব দেখিয়ে তারা হলগুলো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের দখলদারিত্বের অপরাজনীতির সয়লাভ ঘটায়। তো সবসময় আমরা ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয় অথরিটির কাছেও আমরা জোর দাবি জানিয়েছি যে অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচনের আয়োজন করতে হবে। সুতরাং যখন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন আমরা অ্যানাউন্স করব আমাদের পার্টিসিপেটটা কেমন হবে, আমরা কিভাবে প্যানেল দিচ্ছি এবং আমাদের কার্যক্রমটা কেমন হবে, তখন আমরা বিস্তারিত জানাবো। তবে মূল কথা হচ্ছে আমরা আমাদের আদর্শিক কাঠামো রক্ষা করে সকল ইসলামপন্থী সংগঠনগুলোর একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। যে একজন শিক্ষার্থী জানতে চেয়েছেন যে সদস্য বা দায়িত্বশীল হওয়ার প্রক্রিয়া সম্পর্কে, যে একজন সাধারণ শিক্ষার্থী কিভাবে কর্মী বা সদস্য অথবা দায়িত্বশীল হতে পারে এবং এর কাঠামোটা কেমন হতে পারে? প্রথমে একজন শিক্ষার্থী সংগঠনের সাথে পরিচয় হয় এবং লক্ষ্য উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ করে প্রাথমিকভাবে সদস্য ফরম পূরণ করে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে। এরপর আস্তে আস্তে প্রশিক্ষণ ও নিয়মতান্ত্রিক কাজের মধ্য দিয়ে পরবর্তীতে কর্মী, সহযোগী সংগঠক ইত্যাদিতে রূপান্তরিত হয়। আমাদের সংগঠনে জনশক্তিদেরকে আমরা 4টি স্তরে বিভক্ত করেছি: সদস্য, কর্মী, সহযোগী সংগঠক। তো সংগঠক হচ্ছে সর্বোচ্চ স্তরের জনশক্তি এবং সংগঠকদেরকে নিয়ে আমাদের কেন্দ্র গঠন হয়। মোহতারাম, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যে নতুন এলাকায় কার্যক্রম শুরু করেছেন কিনা, অর্থাৎ যেসব এলাকায় সংগঠনের কার্যক্রম নেই সেখানে নতুন শাখা খোলার নিয়ে কি ভাবছেন? যে সকল ওয়ার্ড, ইউনিট বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠনের কার্যক্রম হয়তো জোরালোভাবে নেই, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিনিধিরা তারা উপস্থিত হয়ে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, লক্ষ্য অর্জনের ক্রমধারা, কর্মসূচি এগুলো বিশদভাবে বর্ণনা করে। এরপর যারা এগুলোর সাথে একাত্মতা পোষণ করার পরে তারা সদস্য ফরম পূরণ করে। এরপর তাদেরকে নিয়ে আমরা একটি প্রাথমিক শাখা গঠন করে দিই। পরবর্তীতে তাদের কার্যক্রম এবং মানোন্নয়নের ভিত্তিতে পূর্ণাঙ্গ শাখা করা হয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কেন্দ্রীয় কমিটিতে ঢাকা কেন্দ্রিক নেতৃত্ব বেশি কেন এবং অন্যান্য অঞ্চলের কর্মীরা কিভাবে মূল্যায়িত হচ্ছেন? মূল্যায়নের মানদণ্ড ঢাকা কিংবা অন্য কোনো অঞ্চল নয়। যারা কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে তারাও নির্দিষ্ট ক্রাইটেরিয়া অতিক্রম করেই কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে। যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতেই মূলত তারা দায়িত্ব পালন করে থাকে। তবে কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার কারণে ঢাকাস্থ দায়িত্বশীলদের প্রশিক্ষণটা হয়তো একটু বেশি ফলো আপ হয়, যার ফলে তারা নিজেদেরকে আরও বেশি যোগ্য এবং দক্ষ দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারে। তবে প্রান্তিক পর্যায়ে থেকেও যাতে যোগ্য দায়িত্বশীল গড়ে ওঠে, এজন্য আমরা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই কথা বলার সুযোগ নেই, ঢাকার বাইরের দায়িত্বশীলদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা দেখতে পাচ্ছি যে অন্য ছাত্র সংগঠনের তুলনায় ছাত্র মজলিসের কার্যক্রম তুলনামূলক ধীরগতি এবং ছাত্রদের মাঝে উদ্দীপনা বাড়াতে কি করছেন? ছাত্র মজলিস কোয়ান্টিটির থেকে কোয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দেয়, আর কোয়ালিটিফুল কোনো কাজ করতে গেলে অবশ্যই সেটি ধীরস্থির গতিতেই হবে, এটাই স্বাভাবিক। তবে প্রশিক্ষণ সহ সংগঠনের সকল কার্যক্রমের মান অক্ষুণ্ণ রেখে কিভাবে গতি সঞ্চার করা যায়, কিভাবে কাজটাকে আরও বেশি বেগবান করা যায়, সেটা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব যে রাজনৈতিকভাবে খেলাফত প্রতিষ্ঠার রোডম্যাপ কি এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলাম কায়েমে কিভাবে এগোচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে কোনো তাৎক্ষণিক আবেগ বা স্লোগানে সীমাবদ্ধ রাখেনি, বরং এটি একটি আদর্শিক দীর্ঘমেয়াদী কার্যক্রম হিসেবে আমরা এটাকে বিবেচনা করে থাকি। এজন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের 4 ধাপ বিশিষ্ট সুবিন্যস্ত রোডম্যাপ রয়েছে। প্রথম ধাপ, ইসলামের জন্য নিবেদিত প্রাণ যোগ্য ব্যক্তি গঠন। তো এখানে আমাদের মূল বক্তব্যই হচ্ছে, তো আমরা বিশ্বাস করি এমন কিছু ব্যক্তি তৈরি করব যারা একদিক থেকে ইসলামের যখন যে বিধান আসবে সেই বিধানের জন্য তারা বদ্ধপরিকর, আর পাশাপাশি তারা অপর দিক থেকে সময়ের বিবেচনায় সব থেকে দক্ষ যোগ্য হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। দ্বিতীয় ধাপ, আদর্শ ইসলামী সমাজের পরিবেশ গড়া। একজন ব্যক্তি ভালো হওয়ার পর তার পরবর্তী করণীয় হচ্ছে তার সমাজটাকে ইসলাম অনুযায়ী আলোকিত করে তোলা। তৃতীয় ধাপ হচ্ছে বাতিল প্রতিরোধ ও ইসলামের গৌরব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন। আমরা বিশ্বাস করি একজন ব্যক্তি ভালো এবং সমাজ ভালো, তার প্রমাণ হচ্ছে তার সামনে ইসলামকে নিয়ে কোনো অবমাননা হবে, ইসলামের কোনো বিধিবিধানকে কটূক্তি করা হবে, আর সেই সমাজ বা সেই ব্যক্তি বসে থাকবে, সেটা সম্ভব না। বরং তিনি তার জায়গা থেকে, সেই সমাজ তার জায়গা থেকে সর্বোচ্চটুকু প্রতিবাদ করবে। চতুর্থ ধাপ হচ্ছে রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সংগ্রাম করা। তো এখানে আপনারা যদি আমাদের শব্দ চয়নের প্রতি লক্ষ্য করেন, দেখবেন যে রাষ্ট্র ও সমাজ, শুধু আমি রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা করব তাহলে হবে না, শুধু সমাজে বিপ্লব আনবো তাহলেও হবে না, বরং রাষ্ট্র সমাজ দুইটাকে আমার পরিবর্তনের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যেতে হবে। এই রোডম্যাপের প্রতিটি স্তরেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস অগ্রসর হচ্ছে। আদর্শ ব্যক্তি, আদর্শ সমাজ, সত্যের পক্ষে অবস্থান, সর্বোপরি খেলাফত রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মূল সুর। মোহতারাম, গণতন্ত্র শরীয়তের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি প্রশ্ন ছিল যে গণতন্ত্র যদি ইসলাম কায়েম সম্ভব নয় তাহলে আপনাদের অংশগ্রহণ কিভাবে ন্যায্য হতে পারে? এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কার্যক্রম, বিশেষ করে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম, দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, সমাজ কল্যাণ আন্দোলন, এই সকল কার্যক্রমের কোনোটি গণতন্ত্রের আলোকে পরিচালিত হয় না। নাম্বার 2, যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো মিন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে সকল ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন প্রচলিত নির্বাচনের কাঠামোতে অংশগ্রহণ করে, তাদের ব্যাপার হয়তো আমাদের কাছে মূল্যায়ন জানতে চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে অনেক কিছুই বলার আছে, সময় স্বল্পতায় শুধু আমরা এতটুকুই বলবো, আমরা গণতন্ত্রকে ইসলামের বিকল্প বা চূড়ান্ত কোনো লক্ষ্য মনে করি না, বরং গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে এটাও আমরা বিশ্বাস করি না। তাহলে আমাদের বিশ্বাসটা কি? আমাদের বিশ্বাসটা হচ্ছে পৃথিবীর সবথেকে ধোঁকার বস্তু হচ্ছে ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। আর বর্তমান বাস্তবতাও হচ্ছে আমরা পৃথিবীর মানুষকে যখন সত্যের দিকে আহ্বান করব, তখন তাদেরকে বিদ্যমান প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই আহ্বান করতে হবে। এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্ট্রির প্রতি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো হুদাইবিয়ার সন্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সকল শর্ত মেনে নিয়েছেন, কিন্তু আদর্শ থেকে বিন্দু মাত্র পিছপা হননি। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর ইহুদি নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থায় বর্তমান কাঠামোর এই প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণ এটা আমাদের কৌশল, এটা কোনো লক্ষ্যও নয়, কোনো আদর্শ নয়। সুতরাং এই প্ল্যাটফর্মের ভিতরে থেকে এই প্ল্যাটফর্মের বাইরে কিভাবে মানুষকে একটি পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মোহতারাম, সংগঠনের অর্থায়ন ও স্বচ্ছতা সম্পর্কে একটি প্রশ্ন এসেছে এবং অনেকের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যে ছাত্র সংগঠনের অর্থায়ন কোথা থেকে আসে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার পদ্ধতিটা কেমন? সংগঠনের অর্থায়ন আমাদের রানিং মেম্বার বা জনশক্তি, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে যারা আমাদের সংগঠন থেকে বিদায় নিয়েছে প্রাক্তন দায়িত্বশীল বৃন্দ, তাদের পক্ষ থেকে মাসিক, বাৎসরিক, এককালীন বিভিন্ন ইয়ানত আসে, অনুদান আসে। আর স্বচ্ছতার ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়া অবলম্বন করে থাকি, আয় ব্যয়ের ক্ষেত্রে রসিদ এবং ভাউচার ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছর এবং প্রতিটি প্রোগ্রাম শেষে আয় ব্যয়ের হিসাব অডিট করা হয়। প্রিয় দর্শক, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তো মুহতারামের কাছে আমাদের শেষ প্রশ্ন হলো, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে মামুনুল হকের দল বলার কারণ কি? এবং অনেকে বলে থাকেন যে ছাত্র মজলিস শুধু একজন ব্যক্তির অনুসারী, এবং এটা কিভাবে জবাব দিবেন? বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। এই সংগঠন কারো লেজুর ভিত্তি করে না। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি এই সংগঠনের মুরব্বী। আমাদের কাজ ও চিন্তা একক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়।
তবে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে বের হতে গিয়ে আমরা একেবারে সীমালঙ্ঘনও করি না, কারণ ইসলামে রিজালের গুরুত্ব অবশ্যই রয়েছে। সে লক্ষ্যে আমরা ব্যক্তিকেও মূল্যায়ন করি, পাশাপাশি যাতে যোগ্য আরও কিছু রিজাল গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা মেহনত করে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারামকে, আপনি অনেক সময় ব্যয় করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, যদি জানতে চাও নামক অনুষ্ঠান থেকে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি। আশা করছি দর্শকদের অনেক সংশয় দূর হয়েছে এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সম্পর্কে আরও পরিপূর্ণ ধারণা তৈরি হয়েছে। আমরা চাই এই সংগঠন শুধু একটি নাম নয়, বরং সত্য, সাহস এবং সুন্নাহভিত্তিক আদর্শের একটি বাস্তব শক্তি হয়ে উঠুক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।